আমি কাজ করছি উজ্জ্বল ভাই খুব ভালো লোক, জাফর ইকবাল খুব তুলনা না। জাফর ইকবাল আমি সকালে যেতাম, এই জাফর ভাই আপনি উঠেন না কেন, হ্যাঁ বাবুল এসে বস একসাথে যাই। আমি তাকে ফোন দিলাম, ভাই মান্না ভাই আপনি কোথায়? তখন অ্যানালগ ফোন, তার হলো ওই যে সেবা ফোন না কি একটা ফোন ছিল। আমি এখনো বেনাপুলে আসছি। আমি তো আমি শুনি কোন কেমনে, অথচ মান্না কিন্তু অলরেডি ঢাকায় ঢুকে গেছে। আপনি মান্না ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছেন। মান্নাই আমি মান্নার বাবা যেদিন মারা যান সেদিন আমি এখানে শুনি, তখন আমার ছবি শেষ হয় না। আমি পাগলের মধ্যে ছুটে চলে গেলাম টাঙ্গাইল। আমি একা, আমার পরিচয় বলেন ভাই আপনি যাবেন, যেহেতু আপনার ছবির হিরো। কয় আপনি যান। তো আমাকে অফিস থেকে তার পিএনডে পাঠাই দিলাম, বৃষ্টিতে 5,000 টাকা পাঠালো। আমি 5,000 টাকা নিয়ে আমি চলে গেলাম এখানে টাঙ্গাইল। তো যাওয়ার পরে উনি আমাকে দেখছে, দেখার পরে উনি অবাক হয়ে গেছে, আদৌ আমি কীভাবে এলাম এখানে। তো কবর টবর দেওয়ার পরে আমি ওখানতে পরে আইসা পড়ি। আমার কথা হলো আমি তাকে জাস্ট আমার চেহারা আমি দেখাবো যে ভাই আমি আসছি। আরেকটা মজার ইন্টারেস্টিং হলো, অনলাইন ছবি যদিন মহরত করি আমি, সেই মহরতের দিন তিনি কলকাতায়। মান্না ভাই আমি পুরো ধানমন্ডি একটা বাড়ির সেট তৈরি করে রেখেছি, সব অ্যারেঞ্জমেন্ট। ওই না খাসিতে জব করছিলাম, আমার পরিচয় ছিল একটা ছবি প্রথম বানাইতেছি 20-30 হাজার টাকা, যাক না মানুষ খাবি তো, আমার ইউনিটের লোকই তো খাবে। তো সব আর টিনা গান ফরিদি ভাই রুবেল টুবেল সব ওখানে, হাজির শাহনাজ টানাজ সবাই। তারপরে মান্না খবর নাই। আমি তাকে ফোন দিলাম, ভাই মান্না ভাই আপনি কোথায়? তখন অ্যানালগ ফোন, তার হলো ওই যে সেবা ফোন না কি একটা ফোন ছিল। আমি এখনো বেনাপুলে আসছি। আমি তো আমি শুনি কোন কেমনে, অথচ মান্না কিন্তু অলরেডি ঢাকায় ঢুকে গেছে। মানে আমার সাথে যোগ করতেছে সে। আবার 6টা 6:30 ফোন দিলাম, ভাই মহরত করুন ভাই, আমি কি করবো, কি অফ করে দেবো, বুঝে আমার ছবি মতো করা হবে না। কারণ প্রডিউসার যেভাবে খুব প্রকাশ করতেছে, কারণ মান্নাকে ছাড়া তারা মহরত করবে না। আমি রুবেলটা তো করাই, কারণ আপনার সিন যেটা বলছেন, যে সিনটা দিয়ে আপনি শুরু করবেন ওই সিনটা দিয়ে আপনার মহরত করতে হবে। আমি তো মনে রাখছি মহাবিপদে। আবার ফোন দিলাম তখন 7:45 বাজে, মান্না ভাই আমি তো স্ট্রোক করবো, আমি হাসপাতালে ভর্তি হবো। আমি এখনো মনে করেন ফেরি পার হইতেছি, অথচ মান্না কিন্তু রওনা দিয়েছে আমার সেটে। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু বুঝতেছি না, আমি কিন্তু ঝুঁক করতেছি কিনা কি করে আমি জানি না। হঠাৎ করে আরেকবার ফোন দিলাম 10-15 মিনিট পরে, প্রডিউসার অস্থির, আমি তো অস্থির, মেকআপ টেকআপ সব শেষ। মান্না ভাই ধরে কিন্তু ফোন, ভাই আমি কি করবো, আমি তো আমার তো সারা শরীর কাঁপতেছে। আপনি টেক অ্যাকশন রেডি করেন, এই অ্যাকশন করার জন্য রেডি থাকেন, মেকআপে লাগবো না আমার, উইকটা আছে তোমার গাড়িতে হরেন মারলো, গেটের ভিতরে ঢুকে গেল। তা এই যে একটা আমার মানে টেনশন, মান্নার মতো লুক হয় না। রুবেলও সেম, রুবেলের মতো কোনো লুক হয় না। রুবেল ভাইয়ের সম্পর্কে কিছু বলুন। রুবেল আমি যখন শিডিউল চাইছি, রুবেল আমার শিডিউল লাগবে, রুবেল আমার এটা লাগবে, কবে লাগবে অমুক আর্টি, ও তো জানে যে এই আর্টিগুলারে এক করা বড় কঠিন। তখন আমাকে রুবেল বলতো যে আমি আইতাছি, শিডিউল নাই, সজিতম খোকন ভাই, খোকন ভাই আমি তো ফাইসে গেলাম 1 ঘন্টা, নিয়ে যাও। আকবর ভাই আমি তো ফাইসে গেলাম, নিয়ে যাও 1 ঘন্টা। জন্টু ভাই আমি তো ফাইসে গেলাম 1 ঘন্টা। তখন এইভাবে কিন্তু হইতো ছবি, 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট একটা শর্ট বাকি আছে। এই হেল্প না করলে আমি ছবিটা শেষ করতে পারতাম না। প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা ডিরেক্টর ইন্ডাস্ট্রি আমার অবদান আছে, আমি এটা ভুলবো না। কারণ ইন্ডাস্ট্রিকে আমি কী দিচ্ছি আমি জানি না, ইন্ডাস্ট্রি আমাকে দিচ্ছে। আজ ইন্ডাস্ট্রি যদি না দিত আজকে আমি এখানে যাইতে পারতাম না। একটা ক্যামেরার পিছনে যে লোকগুলো থাকে, একটা প্রোডাকশনের যে সহকারী ব্যবস্থাপক সহ, এদের অনুদান ও অবদান সমগ্র ইন্ডাস্ট্রি প্রত্যেকটা অবদান আছে আমার পিছনে, আমি এদেরকে বলতে পারবো না। 60-70টি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আপনি, তো এতগুলো চলচ্চিত্রের মধ্যে কোনো সময় শাবানা আপনার না, আমার শাবানার সাথে কাজ করার কোনো সৌভাগ্য হয় নাই। কবিরের সাথে হয়েছিল, আমি স্টুডেন্ট করছিলাম, যাহা বলিব সত্য বলিব, বাবুল চৌধুরী ছবি পরিচালক ছিল। আচ্ছা, তখন আমি নতুন তো ওদের স্টুডেন্ট ছিল না, তো হঠাৎ করে আমাকে ক্লেপ দেওয়ার জন্য আমাকে ডাকলো। আমি তখন ক্লেপ দিতে গিয়ে ঢুকলাম। তো আমি মনে করি 1 ঘন্টা কাজ করে মানে আমি তার সাথে কাজ করলাম। অবশ্যই ক্লেপ তো দিচ্ছি, স্লেটটা তো দিচ্ছি। কবরীর আপা সম্পর্কে কিছু বলুন। ওইটা আমার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, আমি তার সাথে কাজ করি নাই, রাজ্জাক ভাইয়ের সাথে কোনো কাজ করি নাই, আলমগীর ভাইয়ের সাথে কোনো কাজ করি নাই। আমি কাজ করছি উজ্জ্বল ভাই খুব ভালো লোক, জাফর ইকবাল খুব তুলনা না। জাফর ইকবাল আমি সকালে যেতাম, এই জাফর ভাই আপনি উঠেন না কেন, হ্যাঁ বাবুল এসে বস একসাথে যাই। তখনকার ফিল্ম তারকারই ছিল অন্য টাইপের, আনন্দ ফুর্তিতে থাকতো তারা।
কারো ভিতরে কোনো জেলাসি নাই, কারো ভিতরে কোনো রাগ অভিমান নাই। আর এখন দেখেন অমুকের বলেন অমুকের। আরেকটি ইতিহাস আছে, আমি এটা বলবো না সাকিবের সম্বন্ধে, এটা বলাটা আমার ঠিক না, এটা আল্লাহ জানে আর আমি জানি, এটা আমি বলবো না। সাকিবের ইতিহাস আমি কিছুটা আছে আমার আর সাকিবের মধ্যে। আমি যখন প্রথম ছবিটা আমার নন্দাইন, তখন তিনি একটা আবদার করছিলেন আমাকে, আমি আবদারটা রক্ষা করতে পারি না, কিন্তু আমি তাকে ভাগ্নে হিসেবে মনে করি, সেও আমাকে মামা হিসেবে মনে করে। এটা আমি বলবো না, এটা বললে আমার সমস্যা। হুমায়ুন ফরিদি ভাই কেমন মানুষ ছিল এবং তার হুমায়ুন ফরিদি কোনো তুলনা নাই। তিনি মাটির মানুষ, যা বলেন সামনে বলেন, এবং উদার মনের মানুষ। তার কাছে ফাঁকিবাজ নাই, কাজের ভিতরে কোনো ফাঁকিবাজ নাই, অর্থ পয়সা নিয়ে কাউকে এগুলির ভিতরে নেই। তবে উনি স্নেহ করতে জানেন, মানুষকে ভালোবাসতে জানেন, এইটুকু আমি তাকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। যে মেয়ের বয়স 20-এর নিচে আমি তার গায়ে হাত দিই। তোমার যৌবন আছে কিন্তু বয়স নাই, সাধু বয়স্ক মেয়ের গায়ে হাত দেয় না। হুমায়ুন ফরিদিকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। তার কয়েকটি গুণের কথা বলুন। আর গুণের কথা যদিও আমার সাথে কাজ করতে ওই পর্যন্ত আমি বলতে পারলাম। আমি যে বললাম তার বাসায় গেছি, ফরিদি ভাই উঠেন, উনি কক্সবাজার গেছে শুটিং করতে টেকনাফ। আমার গো বাবু তুমি কি করো ঢাকায়? আমি কিছু বসে রয়েছি, এখন তুমি প্লেনে চলে আসো। উনি আমাকে প্লেনের টিকিট করে দিল, এখান থেকে দিল, আমি চলে গেলাম কক্সবাজার থেকে আবার মাইক্রো দিয়া। ওখানে আমি 3 দিন তার লোক ছিলাম, কোনো কাম নাই, আমি তোর দেখতে মন চাইছে। এই তখন ফরিদি ভাই আমাকে এনে টিকিট পাঠায়, আবার আমাকে ব্যাক করায়। তখন শকত জমেল ছিল আমার সাথে, উনি এক লোকেশন দেখতে গেছিল। পরে আমি আবার গেলাম ওখানে, ফরিদি ভাই বললাম ফরিদি ভাই একটা লাস্ট ক্রাইমটা যদি, এই লাস্ট সিনটা যদি আমি কক্সবাজার করি, তখন পাহাড়ের উপরে রাস্তা তৈরি হতেছে হেলিকপ্টার দিয়া, ভালো কর। পরে আমি চিন্তা করলাম হেলিকপ্টার ভাড়া শুনে আমার প্রডিউসারকে নেট সম্ভব না। তোমার বুদ্ধি থেকে সত্যি আমি আশ্চর্য হচ্ছি, আজ আমার খুব আনন্দ লাগতেছে, আমরা একজন যোগ্য সাথী পাইছি। পরে আর করতে পারলাম না, পরে বিসিটি করলাম। তো অনেক ইতিহাস যেগুলো বলতে গেলে অনেক শেষ হবে না। আচ্ছা ভাই, আমাদের বর্তমান চলচ্চিত্র অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন। চলচ্চিত্র তো শেষ, এটা নিয়ে তো আর কোনো কথা বলা যাবে না। আর সেই চলচ্চিত্র ফিরেও আসবে না, আমরা সে আগের মতো ছবিও বানাইতে পারবো না। এখন যে কয়টা হচ্ছে তা ইন্ডাস্ট্রিতে বেঁচে আসছে, আমরা না করি, আমার ভাই ব্রাদার তো করতেছে। যেখান দিয়ে আসো, মিডিয়া হোক, যে কেউ যাগো, এরা বেঁচে রাখুক, হচ্ছে ভালো কথা বলছেন, হচ্ছে। আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আল্লাহ তারা আরো ছবি আসুক, নতুনরা আসুক, তারা আমাদের জায়গা নিয়ে নেই, আমি খুব খুশি। সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ক্যামেরার দিকে তাকিয়ে, একদম সোজা হন, ক্যামেরার দিকে তাকিয়ে। আমাদের দেশের ছবি চলছে, আসছে, হচ্ছে, খালি সাকিব নির্ভরশীল হলে আপনার হবে না। যারা নতুন আসতেছে, যারা নতুন ছবি বানাচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, সবিনয় অনুরোধ করবো, আল্লাহ আপনারা হলে গিয়ে ছবি দেখবেন, পূর্বের মতো আমাদের সিনেমাগুলো আবার দেখে আমাদেরকে আবার জাগ্রত করবেন, যাতে আমরা ছবি বানাতে পারি। দর্শক হলে আসবেন, ছবি দেখবেন, এটি আপনার কাছে আমরা আশা করি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ভাইয়ের সাথে আমিও একমত, আপনারা চলচ্চিত্র দেখতে হলে সিনেমা হলে এসে দেখুন, সম্পূর্ণ পরিবার নিয়ে দেখুন। আর আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।